দিনাজপুর বোর্ড 2017 দেখো কি বলেছে প্রশ্নটা। 2016 সালে 31 ডিসেম্বর তারিখে একজন ব্যবসায়ী হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলী নেওয়া হয়েছে। তো 1 নম্বর এন্ট্রিটা বলেছে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। তাইলে এখানে খেয়াল করো, এটা কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত না, এটা ব্যাংক বিবরণী পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই বিষয়টা, এই কথাটা একটু ক্লিয়ার হয়ে নাও যে তুমি যখন ব্যাংকে টাকা জমা রাখো তখন তুমি তোমার নগদান বইতে ব্যাংক হিসাব ডেবিট লেখো, ব্যাংকের ঘরে ডেবিট পাশে বসাই দাও, ঠিক আছে। কিন্তু ব্যাংক যখন তোমার টাকাটা জমা নেয় তখন ব্যাংক কিন্তু তোমার ওই হিসাবটাকে ক্রেডিট করে, ঠিক আছে। তারা তোমার কাছ থেকে টাকা জমা নিয়ে সেই হিসাবটাকে ক্রেডিট করে। কেননা কারণ তোমরা তো তার কাছে টাকা জমা রাখছো, ব্যাংকের কাছে টাকা জমা রাখছো, ব্যাংক তোমার টাকা নিয়ে কি তোমার কাছে দায়বদ্ধ রয়েছে, তাহলে দায় হলে কি হয়, ক্রেডিট হয়, এই জন্য ওরা ক্রেডিট করে, কিন্তু তোমরা কি করো, ডেবিট করো, ঠিক আছে। বুঝতে পারছো? তো এই হলো বিষয়। তার মানে কি, ব্যাংক বিবরণী বা ব্যাংক পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। বুঝতে পারছো? তো এই 20,000 টাকা দিয়ে যখন তুমি ব্যাংক সমন্বয় বিবরণী করবা তখন এই যে আমরা নগদান বইকে যখন থিঙ্কিং করি তখন যেগুলো নগদান বইতে যোগ করার কথা বা নগদান বইয়ে ব্যাংক হিসাব ডেবিট যেটা হওয়ার কথা সেটা যোগ করি, ব্যাংক হিসাব ক্রেডিট যেটা হওয়ার কথা সেটা বিয়োগ করি। এইবার আসো খেলা। এবার হলো, যেহেতু তুমি ব্যাংক বিবরণী পাস বই অনুযায়ী হিসাবটা শুরু করছো, তাহলে এইবার ওই যে নগদান বই অনুযায়ী যেগুলো বিয়োগ করেছো সেগুলো এই জায়গায় যোগ হবে, আর নগদান বই অনুযায়ী যেগুলো যোগ করেছিল সেগুলো এখানে বিয়োগ হবে, মানে উল্টা হবে বিষয়টা। তো 2 নাম্বার বলছে 8,500 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাইলে চেক ইস্যু করছো, তাহলে ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, তাই না? তোমার নগদান বইতে কি করেছো যে ক্রেডিট করে দিছো, অলরেডি ব্যাংক থেকে টাকা চলে গেছে, ক্রেডিট করেছো, কিন্তু ব্যাংকে তাও উপস্থাপিত হয়নি, ব্যাংকে টাকাটা ঠিকই আছে। এরপর 3 নাম্বার বলছে 6,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক এখনো আদায় করতে পারেনি, চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ঠিক আছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন 4,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, এটা কিন্তু নগদান বইতে লেখা হয়নি। ওপরে এই যে 2 নাম্বার আর 3 নাম্বার এন্ট্রি হলো ব্যাংক জমার বিবরণীতে লেখা হয়নি, আর এই যে পরেরটা হলো নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 3,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, এটাও নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে 450 টাকা এবং ধার্যকৃত চার্জ 500 টাকা, নগদান বইতে লেখা হয়নি, এটা নগদান বইতে লেখা হয়নি। ক নাম্বার প্রশ্ন বলছে 4 নং ও 5 নং দফার লেনদেনগুলো জন্য আমানতকারীর বইতে জাবেদা দেখাও। আমানতকারীর বইতে খেয়াল করো, বিষয়টা কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আমানতকারীর বই, এখন যেহেতু ওপরে কথাটা বলেছে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তার মানে কি এখানে যে কথাগুলো বলেছে এই কথাগুলো কিন্তু ব্যাংক বলছে, ঠিক আছে। তো ব্যাংকের কাছে এই যে যারা টাকা জমা রাখে তারা হলো আমানতকারী, বুঝতে পারছো? তার মানে কি তোমার নগদান বইয়ের বা তুমি যে প্রতিষ্ঠানে হিসাব করো সেই হিসাবে তোমার জাবেদা করতে বলছে। তুমি হলো আমানতকারী আর ব্যাংক হলো তোমার টাকা আমানত রক্ষাকারী, বুঝতে পারছো? তোমার টাকা রক্ষা করবে, ঠিক আছে। তাহলে আমানতকারী তার মানে তোমার জাবেদা করতে বলছে, তোমার প্রতিষ্ঠানে জাবেদা করতে বলছে। তো 4 নাম্বার এবং 5 নাম্বার দফা, তো 4 নাম্বার দফা কি বলছে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন 4,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। খেয়াল করো, যখন তুমি 4,000 টাকা ব্যাংকে জমা দিয়েছো, দেনাদার তোমার অ্যাকাউন্টে জমা দিছে, তখন তোমার কিন্তু ব্যাংকে টাকা বাড়ছে। ব্যাংকে টাকা বাড়লে আমরা কি জানি, ব্যাংক হিসাব ডেবিট হয়, কিন্তু ব্যাংকে টাকাটা কোত্থেকে বাড়লো, দেনাদার দিল, তাইলে দেনাদার হিসাব ক্রেডিট, বুঝতে পারছো? তাহলে এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে। এরপর 5 নম্বর লেনদেনটা কি বলেছে দেখো, ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 3,000 টাকা যা নগদান বইতে হবে। তাইলে এইবারও খেয়াল করো, ব্যাংক তোমার প্রাপ্য বিলের টাকা আদায় করছে 3,000 টাকা, তার মানে কি তোমার 3,000 টাকা অ্যাকাউন্টে বেড়েছে, ব্যাংকে টাকা বাড়ছে। তাহলে ব্যাংকে টাকা বাড়লে নির্দ্বিধায় ব্যাংক হিসাব ডেবিট। কেন ব্যাংকে টাকা বাড়লো, প্রাপ্য বিলের টাকা আদায় করেছে, তাহলে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, বুঝতে পারছো? তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। আশা রাখি ক নম্বর বুঝতে পারছো। খ নম্বর বলছে কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেন সমূহ পরিমাণ নির্ণয় করো। যেগুলো নগদান বইতে লেখা হয়নি কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে সেগুলোর পরিমাণ নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো ব্যাপারটা? প্রশ্নটা কিন্তু পরে আগে ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে যে কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করো।
তাহলে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, তার মানে কি প্রত্যেকটা হিসাবে আমরা জানি ব্যাংক বিবরণী এবং নগদান বইতে লিখতে হয় দুইটা, তাই না? কিন্তু এমন কিছু হিসাব রয়েছে যে ব্যাংক বিবরণীতেই লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা বাদ পড়েছে, ঠিক আছে? সেই হিসাবগুলো বলছে কেবলমাত্র শুধু ব্যাংকে লেখা হয়েছে। তাইলে ব্যাংকে লেখা হয়েছে, দেখো 2 নাম্বার আর 3 নাম্বার কিন্তু হবে না, কারণ 2 নাম্বার বলেছে যে 8,500 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয় না, এখানে লিপিবদ্ধই করা নেই। তারপরে এটা বলছে 6,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো ব্যাংক আদায় করে নাই, তাইলে ব্যাংক এখনো আদায় করতে পারে নাই, ব্যাংক এন্ট্রি করে নাই, ঠিক আছে? এটাও হবে না। এখন দেখো 4, 5 এবং 6 এই তিনটা হওয়ার কথা, কেন হওয়ার কথা দেখো, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন 4,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংকে যখন দেনাদার জমা দিছে তখন ব্যাংক তার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে নিছে, ঠিক আছে? কিন্তু তুমি নগদান বইতে লেখো না, তাহলে এটা কেবলমাত্র ব্যাংকের বিবরণীতে লেখা হয়েছে। তারপরে ব্যাংক প্রাপ্য বিলে টাকা আদায় করেছে 3,000 টাকা, তাইলে এইটাও কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটাও কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। ধার্যকৃত চার্জ, এটাও কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। তো এই 4টে এন্ট্রি আসবে। তাহলে ব্যাংক কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4,000 টাকা, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলে অর্থ আদায় 3,000 টাকা, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 450 টাকা, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। তো এই 4টা অ্যামাউন্ট যোগ করলে হয় 7,950 টাকা, ঠিক আছে? আশা রাখি খ নম্বর প্রশ্নটাও তোমাদের ক্লিয়ার। এরপর গ নম্বর প্রশ্ন বলছে উপরোক্ত লেনদেন বিবেচনা করে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী, যেহেতু ব্যাংক বিবরণীর বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, তাইলে কি করতে হবে, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা দিতে হবে। এর সাথে যোগ করা হবে কি কি? তাইলে যোগ করা হবে, দেখো ক নম্বর, 1 নম্বরটা বলেছে ব্যাংক 2 নম্বরটা 8,500 টাকা চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে এখনো উপস্থাপিত হয় নাই। তাইলে এই 8,500 টাকা যে চেক ইস্যু করছো তুমি এখনো ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, তাইলে যখন তুমি চেক ইস্যু করছো তখন তোমার কিন্তু নগদান বইতে তুমি ব্যাংক হিসাব ক্রেডিট করে দিছো, কিন্তু এই চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তার মানে অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নাই, তাইলে কি ব্যাংকে এই টাকাটা রয়ে গেছে, ঠিক আছে? তাইলে এটা কি করতে হবে, এটা মাইনাস করতে হবে। এটা কি, যেহেতু তোমার নগদান বইতে যোগ করতে হবে, তাইলে পাস বইতে মাইনাস করতে হবে, এটা মাইনাস ফিগারে যাবে, বিয়োগে যাবে, যে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি 8,500 টাকা। ওকে, এরপরে দেখো 3 নাম্বারটা কি বলেছে, 6,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। বুঝতে পারছো যে 6,500 টাকার চেক যখন ব্যাংকে জমা দিছো তখন তুমি নগদান বইতে ব্যাংক হিসাব ডেবিট লিখে ফেলছো, কিন্তু ব্যাংক এখনো টাকাটা আদায় করতে পারেনি, তোমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়নি, তাহলে এটা কি ব্যাংক থেকে মাইনাস করতে হবে, তোমার নগদান বইতে কি আবার মাইনাস করতে হবে, তোমার নগদান বইতে আবার মাইনাস করা লাগবে, মানে ব্যাংক বিবরণীর সাথে যোগ করতে হবে। তাহলে দেখো এটা একটু খেয়াল করে দেখো, যোগে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি 6,500 টাকা, ওকে, যোগে আসছে। এরপরে দেখো 4 নাম্বারটা বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাইলে কি এটা ব্যাংকে জমা দিছে 4,000 টাকা, তাহলে নগদান বইতে যোগ হওয়ার কথা ছিল, তাহলে ব্যাংক বিবরণীতে কি হবে, বিয়োগ হবে, তাহলে এটা বিয়োগের ঘরে যাবে। দেখো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে হয়নি 4,000 টাকা, ওকে। এরপরে বলা আছে যে 5 নাম্বারটা একই, কিন্তু প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে সরাসরি ব্যাংকে, তাহলে ব্যাংক নগদান বইতে যোগ হওয়ার কথা, তাহলে এটা কি হবে, বিবরণীতে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা এই যে প্রাপ্য বিল আদায় 3,000 টাকা বিয়োগের করে গেছে। এরপরে এন্ট্রিটা বলছে কি, দেখো সুদ মঞ্জুর করছে, তাহলে ব্যাংকের সাথে যোগ হবে, তাই না? নগদান বইতে ব্যাংকের সাথে কি হবে, যোগ হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট মানে পাস বইয়ের কি বিয়োগের করে যাবে, তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 450 টাকা। এখন দেখো এই যে আবার 500 টাকা চার্জ করা হয়েছে, তাহলে ব্যাংকে ক্রেডিট হবে, নগদান বইতে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, তাই না? তাইলে ব্যাংক হিসাব ক্রেডিট মানে এখানে কি পাস বইয়ের সাথে যোগ করা, তাইলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। তো এইবার দেখো যোগগুলো যোগ করে দিলাম, 6,500 আর 500 যোগ করলে 7,000, তো 20,000 আর 7,000 যোগ করলে 27,000। এখন বাদে কয়টা আছে, 4টা, তো 8,500, 4,000, 3,000 আর 450 যোগ করলে 15,950। তো 27,000 থেকে 15,950 মাইনাস করলে 11,050 হয়, এইটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। তুমি এই যে প্রথমে যেটা দেবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দিছো, তাইলে নিচেরটা নগদান বই অনুযায়ী হবে, আর উপরেরটা যদি নগদান বই অনুযায়ী আসতো তাইলে নিচেরটা ব্যাংক বিবরণী অনুযায়ী আসতো। বুঝতে পারছো? আশা রাখি তোমরা দিনাজপুর বোর্ড 2017 ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে দিনাজপুর বোর্ড 2016 নিয়ে আলোচনা
করার কথা ছিল, কিন্তু দিনাজপুর বোর্ড 2016-তে ব্যাংক বিবরণী থেকে কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে, কোনো প্রশ্ন আসে নাই। তাইলে আমরা 2015-তে যাব, 2015 আলোচনা করি। তো দেখো দিনাজপুর বোর্ড 2015-তে কি বলেছে প্রশ্নটা। 2014 সালে 31 ডিসেম্বর তারিখে এস ট্রেডার্সের নগদান বই এবং ব্যাংক বিবরণী গড়মিলের কারণসমূহ নিম্নরূপ। আচ্ছা, নগদান বই এবং ব্যাংক বিবরণী গড়মিলের কারণগুলো। তো কি বলা আছে? 1 নম্বর বলা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ 9,000 টাকা। খেয়াল করো, এবার জমাতিরিক্ত নগদান বই মোতাবেকই দেওয়া আছে, কিন্তু জমাতিরিক্ত দেওয়া আছে। বুঝতে পারছো? জমাতিরিক্ত মানে ক্রেডিট ব্যালেন্সটাই দেওয়া আছে, ক্রেডিট জেডটাই দেওয়া আছে। তার মানে কি, নগদান বইতে সাধারণত ব্যাংক হিসাব ডেবিট যেগুলো হওয়ার কথা সেগুলো বিয়োগ হবে, ঠিক আছে, আর ব্যাংক হিসাব ক্রেডিট যেগুলো হওয়ার কথা সেগুলো যোগ হবে। ঠিক আছে, আমরা জানি ক্রেডিট ক্রেডিট যোগ হয়, ডেবিট ক্রেডিট কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে, এর সাথে আবারও ক্রেডিট হলে যোগ হবে। ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে, এরপরে যদি ডেবিট হয় তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আমরা চলমান জেড ছক কীভাবে ফলো করি? ডেবিট থেকে আগে জেডটা যদি ডেবিটে থাকে তাহলে পরের জেডটাও যদি ডেবিট থেকে আসে তাহলে যোগ হয়, যদি ক্রেডিট থেকে আসে তাহলে বিয়োগ হয়। ঠিক এরকম। তো চলমান জেড ছকটাই এখানে একটু খেয়াল করবা, যে এখানে ক্রেডিট জেড দেওয়া আছে 90,000 টাকা। ঠিক আছে, তাইলে এর সাথে ব্যাংক হিসাব ক্রেডিট যেগুলো আসবে সেগুলো যোগ হবে, আর ব্যাংক হিসাব ডেবিট যেগুলো হবে সেগুলো বিয়োগ হবে। বুঝতে পারছো? তো 2 নাম্বার কি বলছে দেখো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা এখনো আদায় হয়নি। তাইলে ব্যাংকে যে চেক জমা দিছো 10,000 টাকা, তুমি যখন জমা দিছো তখন তো ব্যাংক হিসাব ডেবিট লিখেছিলা, কিন্তু ব্যাংক এখনো আদায় করতে পারেনি। তাইলে তো তোমার এই নগদান বইতে এই টাকাটা লেখা যাবে না, যখন আদায় হবে তখন লিখবা। ঠিক আছে, তাইলে এখন কি ব্যাংক হিসাব আবার ক্রেডিট করে দিতে হবে। তাইলে ব্যাংক হিসাব এখানে যেহেতু ক্রেডিট হবে, তাইলে কি 90,000-এর সাথে যোগ হবে। বুঝতে পারছো? 2 নাম্বারটি ক্লিয়ার। এবার 3 নাম্বারটা দেখো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাইলে তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা বেড়ে গেছে, তাইলে নগদান বইতে কি ব্যাংক হিসাব ডেবিট করতে হবে না? তাহলে ব্যাংক হিসাব যেহেতু ডেবিট করবা, তাইলে এখানে কি 90,000 থেকে বিয়োগ হবে না? কারণ 90,000 তো ক্রেডিট উদ্ধৃত, তাহলে এটা ডেবিট আসলো, ডেবিট থেকে আসলে 90,000 টাকা বিয়োগ, তাহলে এটা বিয়োগের করে যাবে। বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংক হিসাবে জমা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। 1/7/2014 তারিখে বিনিয়োগকৃত 12% হারে 1 লাখ টাকা বিনিয়োগ। এখানে একটু চালাকি করছে, এটা দ্বারা ক নম্বর প্রশ্নটা হয়তো বা দিয়ে দিছে, যে বিনিয়োগ দেওয়া আছে 1 লাখ টাকা। বুঝতে পারছো? বিনিয়োগের রেট দেওয়া আছে 12%, আবার তারিখও দেওয়া আছে 1/7/2014-তে বিনিয়োগ করা হয়েছে। তো বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করছে, তাইলে বিনিয়োগের সুদ যখন ব্যাংক আদায় করবে তখন তুমি নগদান বইতে কি লিখবা? ব্যাংক হিসাব ডেবিট লিখবা, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট লিখবা, তাই না? তাহলে ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, তাইলে কি 90,000-এর সাথে বিয়োগ হবে, কারণ 90,000 ক্রেডিট ফিগারে আছে। ঠিক আছে, ক্রেডিট ফিগারে থাকলে ডেবিটটা বিয়োগ হবে, ক্রেডিটটা যোগ হবে, তাই না? তো এখানে দেখো এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই, যে 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, তার সুদের হার হলো 12%, তাহলে 1 লাখ টাকার 12% হলে কত হবে? 12,000 টাকা। কিন্তু কথা আছে ইনভেস্ট করা হয়েছে 1/7/2014 তারিখে, তার মানে কি জুলাই মাসের 1 তারিখে, তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হবে? 6 মাস। ঠিক আছে, তাইলে এই 12,000-কে 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব, করলে 6,000 টাকা হবে। এই 6,000 টাকা বিনিয়োগের সুদ, এখানে কিন্তু আমরা 1 লাখ টাকা ভুলেও লিখতে পারবো না। ঠিক আছে, ব্যাংক বিবরণীতেও লিখতে পারবো না, এই তোমার হলো জাবেদাতেও লিখতে পারবো না, কারণ এখানে কথা বলা আছে বিনিয়োগের সুদ, নট বিনিয়োগ। ঠিক আছে, বিনিয়োগের সুদ একটা জিনিস, বিনিয়োগ একটা জিনিস। বিনিয়োগ হলো সম্পদ, বিনিয়োগের সুদ হলো আয়। ঠিক আছে, তাহলে দুটো আলাদা জিনিস। ব্যাংক জমাতিরিক্তের সুদ 6,000 টাকা ধার্য করা হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। তাইলে ব্যাংক জমাতিরিক্তের সুদ এটা, কিন্তু তাইলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, তাহলে ক্রেডিট মানে এখানে 90,000-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এটা যোগের ফিগারে যাবে। 16,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে তা উপস্থাপিত হয়নি। তুমি যখন চেক ইস্যু করছো তখন ব্যাংক হিসাব ক্রেডিট লিখে ফেলছো, ঠিক আছে, কিন্তু যাকে চেক ইস্যু করছো সে এখনো ব্যাংকে চেকটা জমা দেয়নি, টাকা উত্তোলন করে নাই, তার মানে কি অ্যাকাউন্টে টাকা রয়ে গেছে। তাইলে যেহেতু তুমি এখন হিসাবটা ক্লোজ করতেছো, তাইলে ওই অ্যাকাউন্টের সাথে সামঞ্জস্য রাখার জন্য এই ব্যাংক হিসাব ক্রেডিটটা আবার ব্যাংক হিসাব ডেবিট করে ফেলো, কারণ টাকাটা এখনো তো উত্তোলন করে নাই। তাহলে যেহেতু এটা ব্যাংক হিসাব ডেবিট হবে, তাহলে 90,000 থেকে বিয়োগ হবে। প্রদেয় হিসাবে 7,000 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। যেহেতু ব্যাংক পরিশোধ করছে প্রদেয় হিসাবের টাকা, তাহলে কি টাকা চলে গেছে অ্যাকাউন্ট থেকে, টাকা চলে গেছে অ্যাকাউন্ট থেকে, টাকা চলে গেলে কি হয়? ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হলো, তাহলে 90,000-এর সাথে কি হবে? যোগ হবে। এইবার আসো,
ক নম্বর প্রশ্ন বলছে বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। আমরা কিন্তু অলরেডি আলোচনা করেই ফেলছি, তারপরেও আমি আবারও আলোচনা করে দিচ্ছি। দেখো, বিনিয়োগ দেওয়া আছে কত? 1,00,000 টাকা। এর 12% কত হবে? 12,000 টাকা। কিন্তু বিনিয়োগ করা হয়েছে 1/7/2014, তাহলে 7 থেকে 12 পর্যন্ত কত হবে? গুণে যাও, 7 থেকে 12 পর্যন্ত 7, 8, 9, 10, 11, 12, 6 মাস। ঠিক আছে, এই তাইলে 12,000কে 6 দিয়ে ভাগ সরি 12 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে গুণ করবো, করলে 6,000 টাকা হবে। এই বিনিয়োগের সুদ হবে 6,000 টাকা। ওকে। খ নম্বর প্রশ্ন বলছে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলো জাবেদা দেখাও। নগদান বইতে লেখা হয়নি, যেগুলো নগদান বইতে লেখা হয়নি এখানে বলাই আছে যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা নগদান বইতে লেখা হয়নি, 3 নম্বর এন্ট্রিটা। ঠিক আছে, তাইলে 3 নম্বর এন্ট্রি, ব্যাংক কর্তৃক 10,000 টাকা আদায় করছো, ব্যাংক কর্তৃক 10,000 টাকা আদায় করছে, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে। ব্যাংকে টাকা বাড়লে আমরা জানি কি, ব্যাংক হিসাব ডেবিট। কেন টাকা বাড়লো? লভ্যাংশ আদায় করা হয়েছে, তাহলে লভ্যাংশ হিসাব ক্রেডিট। তাইলে এটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। এরপরে দেখি আরও কিছু আছে কিনা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এরপর বিনিয়োগের সুদ আদায় করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে বিনিয়োগ, এটাও কি ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। কেন টাকা বললো? বিনিয়োগের সুদ আদায় করা হয়েছে, তাহলে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, তাই না? ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, 6,000 টাকা। এরপরে আর কি আদায় লেখা হয় নাই দেখি একটু। ব্যাংক জমাতিরিক্ত সুদ 6,000 টাকা ধার্য করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি, তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে। ব্যাংক জমাতিরিক্ত সুদ মানে ব্যাংক চার্জ। ঠিক আছে, চার্জ যেহেতু কেটে নিছে, তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব কি হয়? ক্রেডিট হয়। কেন চলে গেল? ব্যাংক জমাতিরিক্ত সুদের জন্য। তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে। এরপর হলো প্রদেয় হিসাবে 7,000 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এইটাও অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেলে কি হয়? ব্যাংক হিসাব ক্রেডিট হয়। কেন চলে গেল? প্রদেয় হিসাবকে দেওয়া হয়েছে, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, ক্লিয়ার? এরপর দেখো গ নম্বর প্রশ্নটাকে কি বলেছে, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো 2014 সালে 31 ডিসেম্বর তারিখে। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণী ঘর কেটে নিলাম। নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 90,000 টাকা। 90,000 টাকা। এইবার আসো আমরা একে একে এন্ট্রিগুলো করি। 2 নম্বর এন্ট্রি বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা এখনো আদায় হয়নি। তুমি যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে তখন নগদান বইতে ডেবিট করেছিলে। ব্যাংকে টাকা অলরেডি, তুমি টাকা পাওয়ার আগেই বলে দিছো যে টাকা তো ব্যাংক চেক জমা দিছি, তাইলে তো টাকা পাবোই, তাহলে এই যে আমি ব্যাংকে ডেবিট করি, কিন্তু ব্যাংক এখন আদায় করতে পারেনি, তাহলে এটা কি করতে হবে? ব্যাংক হিসাব আবার ক্রেডিট করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে 90,000-এর সাথে কি হবে? যোগ হবে। তাহলে এটা যোগ হয় কিনা দেখি। যোগের করে ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি 10,000 টাকা, যোগের করে দিয়ে দিছি। হ্যাঁ, গুড। এরপরে দেখো 3 নম্বর কি বলেছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, তাই না? ডেবিট হবে। ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হবে, তাহলে 90,000 থেকে বিয়োগ হবে, তাইলে বিয়োগের করে ব্যাংক কর্তৃক আদায় কিন্তু লভ্যাংশ যা নগদান বইতে দেওয়া হয়নি 10,000 টাকা। ওকে। এরপরে 4 নম্বরটা বলছে বিনিয়োগের সুদ আদায় করা হয়েছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট মানে কি? 90,000 থেকে বিয়োগ, তাহলে বিয়োগের করে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ যা নগদান বইতে লেখা হয়নি 6,000 টাকা। ওকে। এর পরের এন্ট্রিটা কি বলেছে দেখো, ব্যাংক জমাতিরিক্ত সুদ 6,000 টাকা ধার্য করা হয়েছে যা নগদান বইতে, তাহলে নগদান ব্যাংক হিসাব ক্রেডিট। এবার কিন্তু ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট হবে, 90,000-এর সাথে যোগ হবে, তাহলে কি হবে? ব্যাংক জমাতিরিক্তের উপর ধার্যকৃত সুদ যা নগদান বইতে যোগ হবে, লেখা হয়নি, 6,000 টাকা যোগ। এর পরের এন্ট্রিটা কি বলছে দেখো, 16,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। চেকটা ইস্যু করছো, তুমি যখন চেক ইস্যু করছো তখন ব্যাংক হিসাব ক্রেডিট করে দিছো, কিন্তু মূলত বাকি যাকে চেক ইস্যু করছো সে তোমার ব্যাংকে এখনো চেকটা উপস্থাপন করেনি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করেনি। তার মানে ব্যাংকে টাকাটা রয়ে গেছে। তাইলে ব্যাংকে টাকা রয়ে গেছে মানে কি? টাকাটা বেশি আছে, তাইলে ব্যাংক হিসাব ডেবিট হবে। তো যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হবে, তাইলে কি 90,000-এর সাথে বিয়োগ হবে। তাইলে এবার কি ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, বিয়োগের করে। এরপরে কি বলা আছে, 7,000 টাকা প্রদেয় হিসাবে সরাসরি পরিশোধ যা ব্যাংকে, এটা তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হবে, 90-এর সাথে যোগ হবে, তাই না? তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে অর্থ পরিশোধ 7,000 টাকা। শেষ এই পর্যন্ত। তাইলে যোগের আইটেম আসলো কয়টা? 3টা যোগ করলে 10,000, 6,000 আর 7,000 যোগ করলে কত হবে? 23,000। তো 90,000 আর 23,000 যোগ করলে 1,13,000 টাকা হয় ইন টোটাল যোগ করলে। বিয়োগের ঘরে আইটেম আসছে কয়টা? 6টা।
তো বিয়োগের ঘরে আইটেম 6টা কী কী? 10,000, 16,000, 6,000 আর 16,000, তাহলে যোগ করলে 32,000 হবে। তো 1,13,000 থেকে 32,000 মাইনাস করলে কত হবে? 81,000। এটা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এই জায়গায় একটু খেয়াল করো, যদি এখানে মাইনাস ফিগার আসতো তাইলে ব্যাংক জমার উদ্বৃত্ত হতো, যেহেতু প্লাস ফিগারই আসছে তাইলে এখানে ব্যাংক জমাতিরিক্তই হবে। বুঝতে পারছো? কারণ এখানে তোমার ব্যাংক জমাতিরিক্তর সাথেই যোগ বিয়োগ করতেছো, প্লাস ফিগারই আসছে, তার মানে কি জমাতিরিক্তটাই রয়েছে। যদি এখানে এই 81,000 টাকা মাইনাস ফিগারে আসতো তাইলে ব্যাংক জমার উদ্বৃত্ত হতো। বুঝতে পারছো? তো আজকে এ পর্যন্তই আলোচনা ছিল। আশা রাখি তোমরা এই দিনাজপুর বোর্ডের 2টা প্রশ্ন খুব ভালোভাবেই বুঝতে পারছো। তারপরেও যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।